ম্যাডাম, আমি এই প্রশ্নের সমাধান করতে পারি, আমাকে একটা সুযোগ দিন। যখন আমাদের মতো বড় বড় শিক্ষকেরা এই প্রশ্নের সমাধান করতে পারল না, তখন এই গরিব ছেঁড়া জামাকাপড় পরা আবর্জনা কুড়োনো ছেলে এটা কিভাবে ঠিক করবে? আরে গিয়ে আবর্জনা করো, এটা তোর কম্য নয়। যে বাচ্চাকে দেখে মানুষ আবর্জনাওয়ালা ভেবে দুলে পালাত, সেই 10 বছরের বাচ্চাই সেই অঙ্কের সমাধান করে দিল, যা আইআইটির শীর্ষ প্রফেসরেরাও 20 বছর ধরে সমাধান করতে পারেননি। কিন্তু যখন প্রফেসর বিশাল শর্মা সেই বাচ্চার হাত দেখলেন, তখন তার পৃথিবী কেঁপে উঠল। সেই হাতে সেই একই দাগ ছিল, যা তার হারিয়ে যাওয়া ছেলের হাতে ছিল। কে ছিল এই রহস্যময় বাচ্চা, আর কেন ছেলেটিকে দেখে প্রফেসরের হুঁশ উড়ে গেল? সকাল 6টা বাজছিল, এবং দিল্লির সবচেয়ে দামি সেন্ট জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুল তার চকচকে দেয়াল নিয়ে দাঁড়িয়েছিল। এখানে শুধু ধনীদের বাচ্চারা পড়ত, যাদের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। স্কুলের গেটে মার্সিডিজ, বিএমডব্লিউ এবং অডির লাইন লেগে থাকত। কিন্তু আজ কিছু আলাদা ছিল। স্কুলের প্রধান দেওয়ালের বাইরে আবর্জনার স্তূপের কাছে একটা 10 বছরের ছেলে দাঁড়িয়েছিল। তার নাম আরিয়ান ছিল, কিন্তু এই নাম তাকে কে দিয়েছিল তা সে নিজেও জানত না। তার জামাকাপড় এতটাই ছেঁড়া এবং নোংরা ছিল যে মানুষ তাকে দেখলেই নিজেদের নাকে রুমাল দিয়ে নিত। তার চুল এলোমেলো ছিল, মুখে মাটি ও আবর্জনার দাগ ছিল। তার পায়ে একটা সবুজ আর একটা নীল চটি ছিল, যা হয়তো কোনো আবর্জনার বক্সে পাওয়া গিয়েছিল। কিন্তু কেউ যদি ভালো করে দেখত, তবে তার চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য ছিল, যেমন আকাশের তারা রাতে চকচক করে। আরিয়ান রোজ এখানে আসত আবর্জনা কুড়োনোর জন্য। তাকে প্লাস্টিকের বোতল, কৌটো আর কাগজ জোগাড় করে রদ্দিওয়ালার কাছে বিক্রি করতে হতো, যাতে দুবেলার রুটি জোটে। সে কোথা থেকে এসেছিল, তার বাবা মা কে ছিল, এটা কেউ জানত না। সে শহরের বাইরের এলাকায় একটা পুরনো বাসস্ট্যান্ডের কাছে থাকত, যেখানে গৃহহীন মানুষদের একটা ছোট বসতি ছিল। লোকে তাকে পাগল ভাবত, কারণ সে প্রায় মাটিতে কাঠের টুকরো দিয়ে অদ্ভুত সব দাগ কাটত। তারা জানত না যে সেই দাগগুলো গণিতের সূত্র ছিল। আরিয়ান জানত না যে গণিত কি, কিন্তু তার মস্তিষ্ক সংখ্যার এক অদ্ভুত ভাষা বুঝত। যখন সে আবর্জনা স্তূপে কাজ করত, তখন সে বোতলের সংখ্যার মধ্যে প্যাটার্ন দেখতে পেত। যখন সে আকাশ দেখত, তখন তারার অবস্থান তার কাছে কোনো গোপন বার্তার মতো লাগত। স্কুলের ভেতরে আজ বিশেষ হইচই ছিল। প্রফেসর বিশাল শর্মা দিল্লির সবচেয়ে নামকরা গণিতবিদদের মধ্যে একজন ছিলেন। তিনি আইআইটি দিল্লি থেকে পড়েছিলেন এবং তিনি আমেরিকাতেও কাজ করেছিলেন। কিন্তু তার জীবনে এমন এক দুঃখ ছিল যা তাকে ভেঙে দিয়েছিল। 8 বছর আগে তার 2 বছরের ছেলে এক মেলায় হারিয়ে গিয়েছিল। তার নামও আরিয়ান ছিল। প্রফেসর বিশাল শর্মা এবং তার স্ত্রী সুধা শর্মা সব জায়গায় খুঁজেছিলেন। পুলিশ, মিডিয়া, প্রাইভেট গোয়েন্দা সবার সাহায্য নিয়েছিলেন, কিন্তু আরিয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই দুঃখ প্রফেসরকে এতটাই কঠোর করে দিয়েছিল যে তিনি এখন বাচ্চাদের সাথে ভালোবেসে কথাও বলতেন না। তিনি শুধু গণিতে নিজেকে ডুবিয়ে রাখতেন এবং দিন-রাত কঠিন প্রশ্নের সমাধান করতে লেগে থাকতেন। আজ প্রফেসর বিশাল শর্মা একটি বিশেষ চ্যালেঞ্জ নিয়ে এসেছিলেন। এটি এমন একটি প্রশ্ন ছিল যা তিনি গত 20 বছর ধরে সমাধান করার চেষ্টা করছিলেন। এই প্রশ্নটি ফার্মেটের শেষ উপপাদ্য এবং কোয়ান্টাম গণিতের নীতিগুলোকে যুক্ত করত। আন্তর্জাতিক গণিত সমাজে এটিকে শর্মার অসম্ভব সমীকরণ নামে জানা যেত। প্রফেসর বিশাল শর্মা এই প্রশ্নের পেছনে তার পুরো যৌবন লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি এর সমাধান বের করতে পারেননি। আজ তিনি এই প্রশ্নটি তার সবচেয়ে মেধাবী ছাত্রদের সামনে রাখতে যাচ্ছিলেন, এই আশায় নয় যে কেউ এটা সমাধান করে দেবে, বরং এই জন্য যাতে বাচ্চারা বুঝতে পারে যে গণিত কতটা গভীর এবং রহস্যময়। ক্লাসে নিস্তব্ধতা ছিল। সব বাচ্চারা জানত যে যখন প্রফেসর বিশাল শর্মা এত গম্ভীর মেজাজে আসেন, তখন বড় কিছু ঘটতে চলেছে। তিনি ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লেখা শুরু করলেন। প্রথমে কিছু সাধারণ সংখ্যা লিখলেন, তারপর জটিল চিহ্ন, তারপর এমন সব ফর্মুলা যা অন্য কোনো পৃথিবীর ভাষা মনে হচ্ছিল। 15 মিনিট ধরে তিনি লিখতে থাকলেন। যখন তিনি থামলেন, তখন পুরো বোর্ড অদ্ভুত সব চিহ্নে ভরে গিয়েছিল। প্রফেসর পেছনে ঘুরে দেখলেন এবং বললেন, এই প্রশ্ন আমি আমার জীবনের সবচেয়ে দামি অংশ দিয়ে তৈরি করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে যদি আপনাদের মধ্যে কেউ এটি আগামীকাল সকালের মধ্যে সমাধান করে দেয়, তবে আমি আমার প্রফেসরই ছেড়ে দেব এবং তাকে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব। বাইরে আরিয়ান আবর্জনার স্তূপে কাজ করছিল, কিন্তু তার মনোযোগ স্কুলের জানালার দিকে ছিল।
যতক্ষণ প্রফেসর প্রশ্ন লিখছিলেন আরিয়ান লোহার জালিতে লেগে থেকে তাদের দেখছিল। যেমন যেমন প্রশ্ন বোর্ডে ভেসে উঠছিল আরিয়ানের চোখ চকচক করতে লাগল। তার কাছে এটা ভয়ের প্রশ্ন মনে হচ্ছিল না, তার কাছে এটি একটি সুন্দর কবিতার মতো লাগছিল যা তার মনে সঙ্গীত বাজাচ্ছিল। সেই প্রশ্ন তার সাথে কথা বলছিল, তাকে ডাকছিল। আরিয়ান অনুভব করল যে সে এই প্রশ্নটি বুঝতে পারছে। প্রতিটি চিহ্ন, প্রতিটি সংখ্যা তার কাছে পরিষ্কার দেখাচ্ছিল। কিন্তু তখনই স্কুলের দারোয়ান তাকে দেখে ফেলল এবং লাঠি উঁচি তেড়ে এলো। এখন এখান থেকে নোংরা স্কুলের বদনাম করছিস? আরিয়ান পালিয়ে গেল, কিন্তু সেই প্রশ্ন তার মাথায় গেঁথে গিয়েছিল। রাত 11টা বাজছিল। শহরের আলো ধীরে ধীরে নিভে আসছিল, কিন্তু আরিয়ানের চোখে ঘুম ছিল না। সে তার জায়গায় শুয়েছিল একটি পুরনো বাস স্টপের নিচে, যেখানে সে খবরের কাগজ এবং কার্ডবোর্ডের টুকরো দিয়ে একটা ছোট বিছানা বানিয়েছিল। তার কাছে না কোনো বালিশ ছিল, না কম্বল। শীতে সে তার ছেঁড়া জামাকাপড়েই কাঁপত। আজ ও পেটে খিদের মোচড় দিচ্ছিল, কারণ সে 2 দিন ধরে শুধু একটা শুকনো রুটি পেয়েছিল। কিন্তু খিদের থেকেও বেশি তীব্রভাবে তার মাথায় সেই প্রশ্নটি বাজছিল। সেই চিহ্নগুলো, সেই সংখ্যাগুলো, সেই ফর্মুলাগুলো সব কিছু তার চোখের সামনে নাচছিল। তার মনে হলো যেন সেই প্রশ্ন তাকে বলছে, আরিয়ান, আমি তোমার অপেক্ষা করছি, এসো এবং আমাকে সমাধান করো। আরিয়ান চুপচাপ উঠল। আশেপাশে সব গৃহহীন মানুষ ঘুমোচ্ছিল। কেউ মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিল, কেউ ঠান্ডায় কাঁপছিল। আরিয়ান তার পায়ে সেই আলাদা আলাদা রঙের চটি পড়ল এবং রাস্তায় বেরিয়ে পড়ল। রাতে দিল্লির রাস্তা জনশূন্য লাগছিল। এখানে ওখানে কিছু দেরিতে ফেরা গাড়ি দেখা যাচ্ছিল। আরিয়ান দ্রুত স্কুলের দিকে দৌড়াল। তার মনে এক অদ্ভুত আবেগ ছিল। সে জানত না যে এটা কি, কিন্তু সে জানত যে তাকে সেই প্রশ্নের সমাধান করতে হবে, যেন এটাই তার জীবনের উদ্দেশ্য। স্কুলে পৌঁছে আরিয়ান দেখল যে প্রধান গেট বন্ধ ছিল এবং দারোয়ান তার কুঁড়ে ঘরে ঘুমোচ্ছিল। কিন্তু আরিয়ান জানত যে স্কুলের পেছনের দেয়ালে একটা জায়গা ভাঙা ছিল, যেখান দিয়ে সে প্রায়ই আবর্জনা তুলতে ঢুকত। সে চুপচাপ সেই জায়গায় পৌঁছাল এবং দেয়াল দিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ল। স্কুলের বাগান রাতে খুব ভুতুরে লাগছিল। গাছের ছায়াগুলো ভূতের মতো নড়ছিল, কিন্তু আরিয়ানের কোনো ভয় লাগছিল না। সে সোজা সেই ক্লাসের দিকে গেল যেখানে দিনে সেই প্রশ্নটি লেখা হয়েছিল। ক্লাসের জানালা খোলা ছিল। আরিয়ান ভেতরে উঁকি দিল। বাইরে থেকে স্ট্রিট লাইটের হালকা আলো ভেতরে আসছিল, যা সোজা ব্ল্যাকবোর্ডের ওপর পড়ছিল। সেই প্রশ্ন এখনও সেভাবেই লেখা ছিল। আরিয়ানের শ্বাস দ্রুত হয়ে গেল। সে জানালা দিয়ে ভেতরে লাফ দিল। ঘরে অন্ধকার ছিল, কিন্তু বোর্ড পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে গেল। তার পা কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, বরং উৎসাহে। সে শিক্ষকের টেবিলের কাছে গেল এবং সেখান থেকে একটা চকের টুকরো তুলল। সেই চক তার নোংরা খসখসে হাতে খুব ছোট লাগছিল। আরিয়ান বোর্ডের দিকে তাকালো। প্রফেসর বিশাল শর্মার প্রশ্ন সত্যিই জটিল ছিল, কিন্তু আরিয়ানের কাছে এটা জটিল লাগছিল না। তার মনে হচ্ছিল যেন এই প্রশ্নটি তারই জন্য তৈরি করা হয়েছে। সে বুঝতে পারছিল যে এখানে সময় এবং স্থানের মধ্যেকার সম্পর্ক লুকিয়ে আছে। এখানে অসীমের গণনা করা হয়েছে। এখানে এমন সব সূত্র আছে যা ব্রহ্মাণ্ডের রহস্য সমাধান করে। আরিয়ান লিখতে শুরু করল। প্রথমে সে ধীরে ধীরে লিখছিল, কিন্তু যেমন যেমন তার মস্তিষ্ক কাজ করতে শুরু করল, তার গতি বাড়তে থাকল। রাতের নিস্তব্ধতায় শুধু চকের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, খটখট খট। আরিয়ান একটানা লিখছিল। সে ভুলে গেল যে সে ক্ষুধার্ত। সে ভুলে গেল যে সে একজন আবর্জনা কুড়োনো ছেলে। সে ভুলে গেল যে পৃথিবী তাকে কিভাবে দেখে। এই মুহূর্তে সে শুধু একজন গণিতবিদ ছিল যে ব্রহ্মাণ্ডের রহস্য সমাধান করছিল। তার মাথায় একের পর এক সমাধান আসতে থাকল। সে দেখছিল যে কিভাবে সংখ্যাগুলোর মধ্যে লুকিয়ে থাকা সেতু তৈরি হচ্ছে। সে দেখছিল যে কিভাবে গণিতের নিয়মগুলো একে অপরের সাথে যুক্ত হচ্ছে। 4 ঘন্টা পর রাত 3টের সময় আরিয়ান তার কাজ শেষ করল। পুরো বোর্ড ভরে গিয়েছিল। ওপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় সমীকরণ, ফর্মুলা এবং গণনা লেখা ছিল, এবং সবার নিচে একটা ছোট্ট বাক্সে আরিয়ান শেষ উত্তরটি লিখল। সেই উত্তর এতই সহজ ছিল যে কেউ অবাক হয়ে যাবে। এত জটিল প্রশ্নের উত্তর ছিল ওটা, শুধু একটি সংখ্যা। আরিয়ান পিছিয়ে এলো এবং তার কাজের দিকে তাকালো। তার মুখে এক সন্তুষ্টির হাসি ছিল, যা হয়তো সে কখনো খুশির মুহূর্তগুলোতেও পায়নি। আরিয়ান চক আবার টেবিলে রেখে দিল। সে আরও একবার বোর্ডের দিকে তাকিয়ে থাকল, যেমন একজন শিল্পী তার শিল্পকর্মের দিকে তাকিয়ে থাকে। তারপর সে জানালার দিকে গেল। বাইরে সকাল হতে তখনও সময় ছিল। সে জানালা দিয়ে বাইরে লাফ দিল এবং সেই রাস্তা দিয়ে, যেখান থেকে এসেছিল, স্কুল থেকে বেরিয়ে গেল।
সে তার জায়গায় খিরে গেল, নিজের কার্ডবোর্ডের বিছানায় শুয়ে পড়ল এবং সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেল। সে জানত না যে পরের দিন সকালে তার জীবন চিরকালের জন্য বদলে যেতে চলেছে। সকাল ৮টায় প্রফেসর বিশাল শর্মা তার সব সময়কার সময়ে স্কুলে পৌঁছালেন। তাকে আজও রাগী দেখাচ্ছিল, কারণ তিনি জানতেন যে গতকালের প্রশ্ন কেউ সমাধান করতে পারেনি। তিনি সোজা তার ক্লাসে গেলেন। তার সাথে স্কুলের প্রিন্সিপাল মীরাও ছিলেন, যিনি দেখতে চেয়েছিলেন যে সত্যিই কি কোনো ছাত্র এই অসম্ভব চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছে। যেই প্রফেসর ক্লাসের দরজা খুললেন এবং ভেতরে পা রাখলেন, তার হাত থেকে ফাইলগুলো পড়ে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল এবং তিনি যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। বোর্ডে তার প্রশ্নের সমাধান হয়ে গিয়েছিল। শুধু সমাধানই হয়নি, বরং এমন পদ্ধতিতে সমাধান হয়েছিল যার তিনি কখনো কল্পনাও করেননি। প্রফেসর ধীরে ধীরে বোর্ডের কাছে গেলেন। তার হাত কাঁপছিল। তিনি তার চশমা খুলে পরিষ্কার করতে থাকলেন এবং বারবার বোর্ডের দিকে তাকাতে থাকলেন। প্রিন্সিপাল মীরাও অবাক ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, বিশাল, এটা কি ঠিক আছে? প্রফেসর বিশাল শর্মার গলার স্বরে কম্পন ছিল যখন তিনি উত্তর দিলেন, মীরা, এটা শুধু ঠিকই নয়, বরং এটা তো জিনিয়াস। যে কাজ আমি ২০ বছর ধরে করছিলাম তাকেও এক রাতে শেষ করে দিয়েছে। প্রফেসর বোর্ডে লেখা প্রতিটি ধাপ মন দিয়ে দেখলেন। এখানে এমন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যা শুধু একজন সত্যিকারের গণিতবিদ বুঝতে পারেন। এখানে ক্যালকুলাস, অ্যালজেব্রা এবং জ্যামিতির এত সুন্দর মিশ্রণ ছিল যে এটি একটি শিল্পকর্ম মনে হচ্ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এই কাজ কোনো বাচ্চা করেছিল। হাতের লেখা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি কোনো প্রশিক্ষিত গণিতবিদ নয়, বরং কোনো বাচ্চা ছিল, এবং সেও এমন বাচ্চা যে হয়তো কখনো স্কুলের শিক্ষাও নেয়নি। প্রফেসর সাথে সাথে সিকিউরিটি অফিসারকে ডাকলেন। জলদি কাল রাতের সিসিটিভি ফুটেজ নিয়ে এসো। আমাকে জানতে হবে এই অলৌকিক কাজ কে করেছে। ২০ মিনিট পর সিকিউরিটি অফিসার রমেশ একটা ল্যাপটপ নিয়ে এলো। প্রফেসর, প্রিন্সিপাল মীরা এবং আরও কিছু শিক্ষক সবাই স্ক্রিনের চারপাশে জমা হয়ে গেলেন। রমেশ গতরাত ১১টা থেকে ফুটেজ জ্বালানো শুরু করল। রাত ২:৩০ স্ক্রিনে একটা ছোট ছায়া দেখা গেল। ক্যামেরার মান ভালো ছিল না, কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে কোনো বাচ্চা স্কুলের দেওয়াল টপকে ভেতরে এসেছে। সেই বাচ্চা সোজা ক্লাসের দিকে গেল এবং জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর পরবর্তী ৪ ঘণ্টা ধরে সে একটানা বোর্ডে কিছু লিখতে থাকল। ভোর ৩:৩০ সে জানালা দিয়ে বাইরে লাফ দিল এবং আবার দেওয়াল টপকে চলে গেল। এ তো সেই আবর্জনা কুড়োনো ছেলে যে রোজ এখানে আসে। রমেশ বলল, একে আরিয়ান বলে, খুব অদ্ভুতে, সবসময় একা থাকে। প্রফেসর বিশাল শর্মার বুক ধরফর করতে লাগল। যখন রমেশ আরিয়ানের নাম নিল তখন তার মনে হলো যেন কোনো ইলেকট্রিক শক লেগেছে। তার হারিয়ে যাওয়া ছেলের নামও আরিয়ান ছিল। কিন্তু এটা তো শুধুই একটা কাকতালীয় ঘটনা হতে পারে। এই শহরে হাজার হাজার বাচ্চার নাম আরিয়ান হতে পারে। প্রিন্সিপাল মীলা বললেন, বিশাল, এটা খুব অদ্ভুত ব্যাপার। একটা আবর্জনা কুড়োনো বাচ্চা এত উচ্চস্তরের গণিত কিভাবে জানতে পারে? কোথাও কোনো জালিয়াতি নেই তো? প্রফেসর উত্তর দিলেন, মীরা, আমি এই প্রশ্নকে ২০ বছর ধরে চিনি। এটা কোথাও কোনো বইতে পাওয়া যাবে না। এটা আমার নিজের তৈরি করা প্রশ্ন, এবং এই আরিয়ান কোথায় থাকে? রমেশ উত্তর দিল, স্যার, আমি শুনেছি ও পুরনো বাসস্ট্যান্ডের কাছে কোথাও থাকে। ওখানে অনেক গৃহহীন মানুষ থাকে। প্রফেসর সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, আমি আজই তার সাথে দেখা করতে যাব। আমাকে জানতে হবে যে এই বাচ্চা কে, আর সেই গণিত কোথা থেকে শিখেছে। দুপুরের সময় প্রফেসর বিশাল শর্মা এবং প্রিন্সিপাল মীরা স্কুল থেকে বের হলেন এবং সোজা পুরনো বাসস্ট্যান্ডের দিকে গেলেন। সেই জায়গাটি শহরের সবচেয়ে গরিব এলাকাগুলোর মধ্যে একটি ছিল। এখানে নোংরা, দুর্গন্ধ এবং দারিদ্র্যের রাজত্ব ছিল। ছেঁড়া ঝুপড়ি, নোংরা নর্দমা এবং আবর্জনার স্তূপ সব দিকে দেখা যাচ্ছিল। প্রফেসরের মন খারাপ হচ্ছিল। যদি সত্যিই এ তার ছেলে হয়, তবে সেই পরিস্থিতিতে কিভাবে বেঁচে আছে? বাসস্ট্যান্ডের কাছে তারা কিছু লোকের কাছে জিজ্ঞাসাবাদ করলেন। এক বয়স্ক লোক বললেন, হ্যাঁ, আরিয়ান এখানেই কোথাও থাকে। অদ্ভুত ছেলে, সবসময় একা থাকে, কখনো কারো সাথে কথা বলে না। লোকে বলেও পাগল, কারণ ও সবসময় মাটিতে কিছু লিখতে থাকে। প্রফেসরের বুক আরও জোরে ধরফর করতে লাগল। অবশেষে তারা আরিয়ানকে খুঁজে পেলেন। সে একটা পুরনো বাসের নিচে বসে কিছু প্লাস্টিকের বোতল পরিষ্কার করছিল। যখন প্রফেসর তাকে দেখলেন তখন তার শ্বাস আটকে গেল। এই বাচ্চাটি দেখতে ১০ বছরের ছিল, একদম সেই বয়সের যতটা তার হারিয়ে যাওয়া ছেলের এখন হওয়া উচিত ছিল। কিন্তু এই বাচ্চার অবস্থা খুব খারাপ ছিল। জামাকাপড় খুব নোংরা এবং ছেঁড়া ছিল, চুল এলোমেলো ছিল এবং মুখ ধুলোয় ভরা ছিল।
প্রফেসর ধীরে ধীরে আরিয়ানের কাছে গেলেন। আরিয়ান তাদের দেখে ভয় পেয়ে গেল। তার মনে হল হয়তো স্কুলে ঢোকার কারণে সে শাস্তি পেতে চলেছে। সে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু প্রফেসর আদর করে বললেন, আরিয়ান, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আরিয়ান ভয় ভয় প্রফেসর বিশাল শর্মার দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, কিন্তু সাথে এক অদ্ভুত পরিচিতিও ছিল, যেন সেই এই চোখ দুটো কোথাও দেখেছে। প্রফেসর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম আরিয়ান, তাই না? আরিয়ান ইতস্তত করে মাথা নাড়ল। এবং তুমি কাল রাতে স্কুলে গিয়ে বোর্ডে গণিতের প্রশ্নের সমাধান করেছিলে? আরিয়ানের ভয় আরও বেড়ে গেল। তার মনে হলো এবার নিশ্চিত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সে কাঁপা গলায় বলল, স্যার, আমি কিছু চুরি করিনি, আমি শুধু সেই প্রশ্নটা ঠিক করেছিলাম, ওটা আমাকে বিরক্ত করছিল। প্রফেসরের মন গলে গেল। তিনি হাঁটু ভিলে আরিয়ানের সমান হয়ে বসে বললেন, বাবা, তুমি কিছু ভুল করনি, বরং তুমি একটা অনেক বড় কাজ করেছ। আমি শুধু এটা জানতে চাই যে তুমি এই গণিত কোথা থেকে শিখেছ। আরিয়ান ধীরে ধীরে উত্তর দিল, স্যার, আমি কোথাও থেকে শিখিনি, আমি শুধু সংখ্যা বুঝতে পারি। যখন আমি সেই প্রশ্নটা দেখলাম তখন আমার মনে হলো যেন ওটা আমার সাথে কথা বলছে। প্রফেসর বিশাল শর্মা বুঝতে পারছিলেন যে এ কোনো সাধারণ বাচ্চা নয়, কিন্তু তার মনে এখনও সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল যে এ কোথাও তার হারিয়ে যাওয়া ছেলে নয় তো। তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, আরিয়ান, তোমার কি নিজের বাবা মায়ের ব্যাপারে কিছু মনে আছে? আরিয়ান মাথা নাড়ল। না স্যার, আমার কিছু মনে নেই, আমি যখন থেকে জ্ঞান হয়েছে এখানেই থাকছি। প্রফেসরের বুক জোরে ধরফর করতে লাগল। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আরিয়ান, তোমার কি হাতে কোনো দাগ আছে? আরিয়ান অবাক হয়ে নিজের হাত দেখল। তার ডান হাতের তালুতে জন্মগত একটা ছোট তিল ছিল, যা একটা তারার আকৃতির ছিল। প্রফেসর যখন সেই দাগ বেঠেন তখন তার চোখে জল চলে এলো। এই একই দাগ তার হারিয়ে যাওয়া ছেলের হাতেও ছিল। প্রফেসর কাঁপতে কাঁপতে আরিয়ানের হাত ধরলেন, সেই তারার দাগ স্পর্শ করলেন। তার গলার স্বরে কম্পন ছিল। আরিয়ান, এই দাগ, এটা একদম তেমনই যেমনটা আমার ছেলের হাতে ছিল। আরিয়ান অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। আপনার ছেলে? প্রফেসরের চোখ দিয়ে জল পড়ছিল। হ্যাঁ, আমার ছেলের নামও আরিয়ান ছিল। সে 8 বছর আগে হারিয়ে গিয়েছিল। তখন সে মাত্র 2 বছরের ছিল। আরিয়ান কিছু বুঝতে পারছিল না। সে শুধু এটা দেখছিল যে এই বড়লোকটা কেন কাঁদছে। প্রফেসর তার চোখের জল মুছলেন এবং বললেন, আরিয়ান, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে একজন মহিলা আছেন যিনি তোমাকে দেখে খুব খুশি হবেন। আরিয়ান ভয় পেয়ে গেল। স্যার, আমি কোথাও যাব না, আমাকে এখানেই থাকতে হবে। প্রফেসর ধৈর্য ধরে বললেন, বাবা, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না, আমি শুধু তোমাকে আমার বাড়িতে খাবার খাওয়াতে চাই। তুমি কবে থেকে ক্ষুধার্ত? আরিয়ানের পেট সত্যিই খালি ছিল। সে 2 দিন ধরে শুধু জল পেয়েছিল, কিন্তু সে এখনও দ্বিধা করছিল। প্রফেসর বললেন, চলো, আগে তোমাকে খাবার খাওয়াই, তারপর আমি তোমাকে আবার এখানেই নামিয়ে দেব। অবশেষে আরিয়ান রাজি হয়ে গেল। প্রফেসর আরিয়ানকে তার গাড়িতে বসিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। রাস্তায় আরিয়ান খুব চুপচাপ ছিল। সে গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিল। যখন তারা প্রফেসরের বাড়ি পৌঁছল তখন আরিয়ান অবাক হয়ে গেল। এখানে এটা একটা অনেক বড় এবং সুন্দর বাড়ি ছিল। বাগান, ফুল, সুন্দর দরজা, সবকিছু তার কাছে কোনো স্বপ্নের মতো ছিল। প্রফেসর বাড়ির বেল বাজালেন। দরজা খুলল তো সামনে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। ইনি সুধা শর্মা ছিলেন, প্রফেসরের স্ত্রী। যখন তিনি আরিয়ানকে দেখলেন তখন তিনি যেন পাথরের হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি দরজার সাহারা নিয়ে দাঁড়িয়ে রইলেন। প্রফেসর বললেন, সুধা, এই আরিয়ান, সেই বাচ্চা যে আমার 20 বছরের পুরনো প্রশ্নের সমাধান করেছে। সুধা শর্মা ধীরে ধীরে আরিয়ানের কাছে এলেন। তিনি তার মুখ মন দিয়ে দেখলেন। আরিয়ানের চোখ, নাক, কান সবকিছু তার চেনা পরিচিত লাগছিল। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, বিশাল, এ কোথাও সেই নয় তো? প্রফেসর বললেন, সুধা, এর হাতে সেই একই তারার দাগ আছে। সুধা শর্মা আরিয়ানের হাত দেখলেন। যখন তিনি সেই দাগ দেখলেন তখন তিনি কাঁদতে লাগলেন। আরিয়ান বুঝতে পারছিল না যে সব কি হচ্ছে। সে জিজ্ঞেস করল, আন্টি, আপনি কেন কাঁদছেন? সুধা শর্মা তাকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি আমার ছেলের মতো দেখতে। আরিয়ানের এই জড়িয়ে ধরা অদ্ভুত লাগল, কিন্তু ভালোও লাগল। তাকে কেউ কখনো এত আদর করে জড়িয়ে ধরেনি। সুধা শর্মা আরিয়ানকে স্নান করালেন, তাকে নতুন। পরের দিন প্রফেসর ডাক্তারের সাথে যোগাযোগ করে আরিয়ানের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু তাদের মনে আগে থেকেই বিশ্বাস ছিল যে এ তাদেরই ছেলে। তারা আরিয়ানকে আবার স্কুলেও নিয়ে গেলেন এবং সমস্ত শিক্ষকদের সামনে তাকে সম্মানিতও করলেন।
3 দিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট এলো। প্রফেসর বিশাল শর্মা এবং সুধা শর্মা ডাক্তারের কেবিনে বসেছিলেন। তাদের বুকের ধরফরানি বাড়ছিল। ডাক্তার রিপোর্ট খুললেন এবং হেসে বললেন, অভিনন্দন, এটা 100% প্রমাণিত হয়ে গেছে যে আরিয়ান আপনারই ছেলে। এটা শোনামাত্রই সুধা শর্মা খুশিতে কেঁদে ফেললেন এবং প্রফেসরের চোখেও জল চলে এলো। 8 বছর পর তারা তাদের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছিলেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা ছিল যে আরিয়ান এই 8 বছর কোথায় ছিল এবং সে গণিত কিভাবে শিখল। যখন তারা আরিয়ানকে এসব জিজ্ঞেস করলেন, তখন আরিয়ান জানালো যে তার নিজের অতীতের কিছুই মনে নেই। সে শুধু এতটুকু জানে যে সে সবসময়ই ওই বাসস্ট্যান্ডের আশেপাশেই থেকেছে। কিছু গৃহহীন মানুষ তার দেখাশোনা করেছে। যখন সে ছোট ছিল তখন এক বয়স্ক লোক তার খেয়াল রাখত, যিনি রদ্দির ব্যবসা করতেন। তারই দোকানে পুরনো বই পাওয়া যেত যেগুলো আরিয়ান পড়তে থাকত। প্রফেসর সেই বয়স্ক লোকটির সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তার নাম রামু কাকা ছিল। রামু কাকা বললেন, স্যার, এই ছেলেটিকে 8 বছর আগে খুব খারাপ অবস্থায় পাওয়া গিয়েছিল। কেউ একে বাসস্ট্যান্ডে ফেলে গিয়েছিল। এ খুব অসুস্থ ছিল এবং কিছুই মনে ছিল না। আমি এর দেখাশোনা করেছিলাম। এ খুব অদ্ভুত বাচ্চা, সব সময় বইতে মুখ গুজে থাকত। আমি তো লেখাপড়া জানি না, কিন্তু এ বই দেখেই সবকিছু বুঝে যেত। রামু কাকা এটাও জানালেন যে আরিয়ানের মধ্যে কিছু বিশেষ ব্যাপার ছিল। সে খুব তাড়াতাড়ি জিনিস শিখে নিত। স্যার, এই ছেলে জাদুকর। আমি দেখেছি একে যে হাওয়ায় আঙুল দিয়ে কিছু লিখতে থাকত। আমার মনে হতো এ পাগল, কিন্তু এখন জানতে পারলাম যে এ তো জিনিয়াস। রামু কাকার চোখে জল ছিল যখন তিনি বললেন, স্যার, আমি খুশি যে এ নিজের বাড়ি ফিরে পেয়েছে।